টানা বৃষ্টি পাহাড়ি ঢলে সিলেট বিভাগ ও নেত্রকোনায় নিম্নাঞ্চল প্লাবিত। বিপদসীমার উপরে 4 নদীর পানি তলিয়েছে 9,000 হেক্টর বোরো ধান। কুমিল্লায় 2,000-এর বেশি স্থানে পল্লী বিদ্যুতের সংযোগ ক্ষতিগ্রস্ত। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে 2 খালে 30টি বাঁধের কারণেই ডুবল চট্টগ্রাম নগরী। 14,000 কোটি টাকার প্রকল্পে ধীর গতি, সিডিএকে দুষলেন মেয়র। ফেসিবাদী সরকারের সাথে এই ঠিকাদারগুলো খুব যুক্ত ছিল, অত্যন্ত তারা দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজ ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সিডিএকে আহ্বান জানাচ্ছি। লিটারে 4 টাকা বাড়ল বোতলজাত ভোজ্য তেলের দাম। 199 টাকা নির্ধারণ। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে দাম সমন্বয়, জানালেন বাণিজ্যমন্ত্রী। প্রকল্পের সময় বাড়িয়েও আলোর মুখ দেখেনি সিলেট হাইটেক পার্ক। অগ্রগতি কম থাকায় বাতিল প্রকল্প। অবকাঠামোকে ট্রেনিং সেন্টার তৈরির আশ্বাস প্রবাসী কল্যাণ মন্ত্রী। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি জানসিন জুথিকা। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে দেশের হাওড়াঞ্চলে তলিয়েছে কৃষকের স্বপ্নের ফসল। হাওড়াঞ্চলে পানি নিষ্কাশনে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। তলিয়ে গেছে 9,000 হেক্টর বোরো ক্ষেত। অতি বৃষ্টির কারণে নদ নদীর পানি বেড়ে বিভিন্ন পয়েন্ট বইছে বিপদসীমার উপরে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে সিলেট বিভাগের 4 জেলা ও নেত্রকোনায়। এদিকে কুমিল্লায় 2,000-এর বেশি স্থানে পল্লী বিদ্যুতের সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তলিয়ে গেছে প্রায় 3,000 হেক্টর ফসলি জমি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কয়েকদিনে টানা বৃষ্টিপাতে দেশের উত্তর পূর্বাঞ্চলে জেলাগুলোর নদ নদী ও হাওরে পানি বাড়ায় তলিয়েছে সোনালী ফসল। হাওরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সুনামগঞ্জের দেখার, করচার, মাটিয়ান, ভরামহাওর সহ অধিকাংশ হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তলিয়ে গেছে ধান। কৃষি বিভাগ বলছে হাওরে 7,000 হেক্টর জমির ধান নিমজ্জিত পানিতে, যদিও কৃষকদের দাবি ক্ষতির পরিমাণ আরো বেশি। হাজার হাজার মন ধান পানি নিচে চলে যাচ্ছে। না হইলো 1400 মন 200 মন ধান তোলার কথা আছে, এখন 1 মন ধানও করে তুলতে হয়। সব ধানে আমার পানি তুলে আনতেছে। এদিকে দুপুরে পাহাড়ি ঢলে বোলাই নদীর পানির চাপে হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে 26 হেক্টর জমির বোরো ধান। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরের প্রায় 3,000 হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। বোরো ধান ঘরে তুলতে গিয়ে চরম বিপাকে কৃষকরা। টানা বৃষ্টিতে জমির পাশাপাশি ধান শুকনোর খলও ডুবে গেছে পানিতে। প্রায় বন্ধ ধান মারাই ও সংরক্ষণ কার্যক্রম। 15 জমি মনে করেন করছি ঋণ করে, এগুলি সব তলে গেছে গা, এখন ধান কাটতে পারি নাই। ধানগুলা যদি আমরা না তুলতে পারি, আমরা লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আমরা ক্ষতিগ্রস্ত। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাড়ছে নেত্রকোনার নদ নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় কংস নদীর পানি বেড়ে বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ধান কাটা নিয়ে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। মৌলভীবাজারে বৃষ্টি অব্যাহত থাকায় বেড়েছে নদ নদীর পানি। বিপদসীমার 96 সেন্টিমিটার উপর দিয়ে বইছে ঝুরি নদীর পানি। এদিকে মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম না করলেও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে রয়েছে বন্যার শঙ্কা। 3 দিন ধরে বাড়ি বৃষ্টি বহন, আমরা বাড়ির রাস্তাঘাট ডুবাই, ধান সব ডুবাই লিয়েছে। অন্যদিকে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুমিল্লায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি ও বিদ্যুৎ খাতে। জেলার প্রায় 3,000 হেক্টর ফসল ও সবজি ক্ষেত নিমজ্জিত পানিতে। এছাড়া খুঁটি উপড়ে পড়ে ট্রান্সফরমার ও মিটার নষ্ট হওয়ায় কোনো কোনো এলাকায় ঘন্টার পর ঘন্টা এবং কোথাও টানা 2 দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাহকরা। 3-4 দিনে এই অবস্থা, ঝড় বৃষ্টির কারণে কারেন্ট নাই। এদিকে জামালপুরে ইসলামপুরে আলাদা 2টি স্থানে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহের তারাকান্দায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে এক যুবক। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী 3 দিনে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সাদ ইসলাম শামস, এখন।
সারাদিনের টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে বেড়েই চলেছে বোরো ধানের ক্ষতির পরিমাণ। এখন পর্যন্ত প্রায় ৩,০০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে পানির নিচে। এ নিয়ে আরও জানাতে কিশোরগঞ্জের হাওর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং ধানের ক্ষতি ঠেকাতে কৃষি বিভাগের পরামর্শ কি? জ্যোতিকা, আবহাওয়া দিনভর বৃষ্টি ছিল, টানা বর্ষণ চলেছে এবং প্রথমেই আপনাকে এটি জানিয়ে রাখি যে কিশোরগঞ্জে কিন্তু আজকে সারা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে, যেটি 160 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে, যার ফলে সারা দিনই কিন্তু থেমে থেমে খুব অল্প বিরতিতেই কিন্তু দিনভর আসলে ভারী বর্ষণ আমরা লক্ষ্য করেছি হাওড় জুড়ে। পুরো জেলাতেই ছিল, হাওড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু ছিল, নিকলিতে সেটি বেশি রেকর্ড করা হয়েছে এবং সে কারণেই কিন্তু আসলে যে দুপুর পর্যন্ত আমরা যে তথ্য আমাদের কাছে ছিল যে যেখানে হাজার খানেক আসলে হেক্টর জমি তলিয়ে গেছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে বেলা বাড়ার পর যখন চূড়ান্ত প্রতিবেদনটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রকাশ করেছে, সেখানে কিন্তু সেটি দুগুণ বেড়ে ৩,০০০ হেক্টর জমিতে কিন্তু পরিণত হয়েছে। অর্থাৎ ৩,০০০ হেক্টর জমি কিন্তু এখন নিচু জমি, পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের ফলে সেগুলো কিন্তু তলিয়ে গেছে এবং সেগুলোতে আসলে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতির কিন্তু সম্ভাবনা দাঁড়িয়েছে এবং কৃষকরা কিন্তু ব্যাপক বিপাকে রয়েছে এবং তারা হাহুতাশ করছে। সব মিলিয়ে তারা ব্যাপক লোকসানেরও কিন্তু আশঙ্কা করছে। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে বিষয়টি রয়েছে, তারা যে বিষয়টি বলছে যে ক্ষতির যে পরিমাণ রয়েছে এবং বিভিন্ন জায়গায় যে আক্রান্ত হয়েছে, সেই আক্রান্ত থেকেই কিন্তু আসলে ক্ষতির কি পরিমাণ হতে পারে এবং কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে এবং সেগুলো কিন্তু মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিভিন্ন সময় তাদের জন্য প্রণোদনা ব্যবস্থা থাকবে। তবে এখানে আবার আমরা সারাদিন যাবৎ ঘুরছি, যেহেতু কৃষকদের বেশ কিছু অভিযোগ আমরা কিন্তু শুনতে পেয়েছি। তারা যে বিষয়টি বলছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লোকজনকে আসলে এই যে বুড়ো মৌসুম চলছে এবং এই যে একটা প্রাকৃতিক দুর্যোগ, সেখানেও কিন্তু খুব বেশি তাদেরকে দেখা যাচ্ছে না। তারা প্রত্যাশা করছেন যেন তাদের আরও বেশি এখানে আগমন। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে জ্যোতিকা আমার কাছে সর্বশেষ তথ্য। টানা বর্ষণে বেড়েই চলেছে বোরো ধানের ক্ষতির পরিমাণ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মশিউর কায়েস। দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সংশ্লিষ্ট এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে 5 জেলায় বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর মধ্যে নেত্রকোনা ও মৌলভীবাজারে বন্যা শুরু হয়েছে। বৃষ্টি চলতে থাকলে হাওড়াঞ্চল, সুনামগঞ্জ এবং হবিগঞ্জেও বন্যা পরিস্থিতি শুরু হবে বলে জানানো হয়েছে। সোমেশ্বরী, ভোগাইকংস, মগরা এবং মৌলভীবাজার জেলার মনি নদীর পানির সমতল বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এর ফলে এই দুটো জেলার হাওড় সংলগ্ন নিম্নাঞ্চলে একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর আমাদের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বলছে যে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং এর ফলে সামনে হবিগঞ্জ জেলা এবং পরবর্তীতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা ঝুঁকির প্রবণতা রয়েছে এবং সেই অনুযায়ী আমরা অ্যালার্ট ইস্যু করেছি। টানা বৃষ্টিতে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সরকার সহায়তা করবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা বলেন তিনি। এদিন সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, খাল খনন ও খাল থেকে আবর্জনা পরিষ্কারের মাধ্যমে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন সম্ভব। সে অনুযায়ী পদক্ষেপও নিয়েছে সরকার। এ সময় ফ্যামিলি ও কৃষক কার্ডের অর্থায়ন নিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচির জন্য বাজেটে চাপ পড়বে না, উল্টো কমবে মূল্যস্ফীতি। নতুন টাকা ছাপানোর বিষয়টিও নাকচ করেন তিনি। আমরা টাকা ছাপিয়ে দেব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। এইটা এক কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে লোকাল শিল্পগুলো গড়ে উঠবে, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে কর্মসংস্থানও গড়ে উঠবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান।
চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পে ত্রুটিপূর্ণ কাজ, অব্যবস্থাপনা ও দূরদর্শিতার অভাবে নগরীতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। তিনটি সংস্থা প্রায় 14,000 কোটি টাকার প্রকল্পের কাজ করলেও সমন্বয় ও তদারকি না থাকায় কাজের ধীরগতি হচ্ছে বলে অভিযোগ বিশেষজ্ঞ ও খোদ মেয়রের। এছাড়া প্রকল্প কাজের জন্য দুটি খালে 30টি বাঁধ থাকায় জলাবদ্ধতার দুর্ভোগ আরও বেড়েছে। বিস্তারিত হোসাইন জিয়াদের প্রতিবেদনে। কয়েক ঘন্টার ব্যবধানে মঙ্গলবার 59 মিলিমিটার বৃষ্টি। ফলাফল কোমর আর গলা সমান পানিতে ডুবে যায় বন্দরনগরীর নিচু এলাকা। দিনভর পানির নিচে কাটাতে হয় কাতালগঞ্জ, প্রবর্তক মোড়, মুরাদপুর, জামালখান এলাকার বাসিন্দাদের। সড়কে ডুবে যায় যানবাহন, বাসাবাড়ি, দোকানপাটে নষ্ট হয় আসবাবপত্র, মালামাল। জলাবদ্ধতা প্রকল্পের কাজ 95% শেষ দাবি করলেও কেন এভাবে ডুবল নগরী, সে প্রশ্ন সবার। ক্ষুব্ধ নগরবাসীর অভিযোগ, প্রায় 14,000 কোটি টাকা ব্যয়ে তিনটি সংস্থা জলাবদ্ধতা নিরসনের কাজ করছে, অথচ বছরের পর বছর এই দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না। এজন্য কাজের ধীরগতি আর তদারকির অভাবকে দায়ী করছেন কেউ কেউ। এ পর্যন্ত আমি জলাবদ্ধতা দেখতেছি, কোনো নিরসন হয় নাই। বিশেষজ্ঞরা বলছেন, জলাবদ্ধতা প্রকল্পে ত্রুটিপূর্ণ কাজ, অব্যবস্থাপনা ও দূরদর্শিতার অভাব প্রধানত দায়ী। এছাড়া তড়িঘড়ি করে প্রকল্প পাশ করাতে গিয়ে নকশায় দুর্বলতা রেখেই পাশ করানো হয়েছে বলে মনে করেন এ বিশেষজ্ঞ। এপ্রিল মাসের শেষ প্রান্তে এসে কেন আমার খালের মধ্যে বাঁধ থাকবে, আমার খালের মধ্যে মাটি থাকবে? তাহলে অদূরদর্শিতা এবং অব্যবস্থাপনার কারণেই এই দুর্ভোগটা ঘটেছে। বুধবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় খালনালা পরিদর্শন করেন মেয়র। এ সময় তিনি বলেন, নগরীর হিজরা খাল ও জামাল খান খালে মোট 30টি বাঁধ দেয়া আছে। মূলত এসব বাঁধে পানি আটকে যাওয়ায় মুরাদপুর, জামাল খান, চকবাজারে পানি উঠেছে। এছাড়া ঠিকাদারের কাজের গাফিলতিকেও দায়ী করেন তিনি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কে বলবো যে ম্যাক্স গ্রুপকে তারা যাতে শোকজ করে। তারা শুধুমাত্র আগ্রাবাদে নয়, আমি ইপিজেড কালকে পরিদর্শন করেছি, ইপিজেডের সেখানেও ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরীর কলেজে তারা আরেকটি র্যাম নামাচ্ছে। এত কাজের দীর্ঘসূত্রিতা, তাদেরকে আমি 3 বার ডেকেছি। অত্যন্ত তারা দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজ ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সিডিএকে আহ্বান জানাচ্ছি। এদিকে দুপুরে আবারও সামান্য বৃষ্টিতে ডুবে যায় প্রবর্তক মোড় সহ নগরীর কিছু এলাকা। এ সময় গোলপাহাড় মোড় থেকে চট্টগ্রাম মেডিকেল পর্যন্ত উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, আটকা পড়ে বহু যানবাহন। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বাধ্য হয়ে কোমর পানি পাড়ি দিয়েই গন্তব্যে রওনা হন মানুষ। প্রায় 1 ঘন্টার মতো এখানে আটকে আছে, মাল সব ভিজে গেছে। বাঁধগুলো যেহেতু খুলে দেয় নাই, পানিগুলো রুটে চলে আসছে। বিকালে চট্টগ্রাম প্রবর্তক মোড়ে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন সেনাবাহিনীর কর্মকর্তারা। এ সময় প্রকল্প পরিচালক জানান, চট্টগ্রামে হিজরা খাল ও জামাল খান খালে সব বাঁধ কেটে দেয়া হয়েছে। আগামী 15 মের পর প্রকল্পের কাজ বর্ষা মৌসুমে বন্ধ থাকবে। আমাদের পরিকল্পনা অনুযায়ী মে মাসের 15 তারিখে আমাদের হিজরা খালের কাজ যতটুকুই হয়েছে বন্ধ করে দিয়ে আমাদের খাল ক্লিনিং করে উঠে যাওয়ার প্ল্যান ছিল। এই বিশেষ পরিস্থিতির কারণে হঠাৎ করে বৃষ্টি হয়, পানি যেহেতু একটু ওদিক দিয়ে নামতে পারছিল না, সাডেনলি এখানে আপনার কালকে কোমর সমান পানি হয়েছে। বাট এরপরেই আমরা আমাদের পরিকল্পনা চেঞ্জ করেছি, যতগুলো বাঁধ ছিল সবগুলো আমরা কালকে রাতেই কেটে দিয়েছি। চিটাগংবাসীকে আশ্বস্ত করছি যে যেই পরিস্থিতি গতকালকে হয়েছে এটা আর সামনে ইনশাল্লাহ হবে না। বিশেষজ্ঞরা বলছেন, জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ হলেও নজরদারি, লোকবল ও যন্ত্রপাতির অভাব থাকায় কয়েক বছরের মধ্যেই এই প্রকল্প মুখ থুবড়ে পড়তে পারে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। অতিবৃষ্টিতে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। এদিকে সকাল থেকে বৃষ্টিতে দীর্ঘ সময় জলাবদ্ধতার কবলে পড়েছে নগরীর বিভিন্ন এলাকা। জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করছে সেনাবাহিনী। এ নিয়ে আরও জানাতে নগরীর প্রবর্তক মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, নগরীর জলাবদ্ধতা পরিস্থিতির সবশেষ অবস্থা কি আমাদের বিস্তারিত জানাবেন? জ্যোতিকা, মূলত দুপুর 1টার পর নগরীর যে প্রবর্তক মোড় এলাকা, এই এলাকায় পানি ওঠে। তখন প্রায় কোমর সমান পানি ছিল, এখন পানির পরিমাণ অনেকটাই কমে এসেছে। আমরা দেখছি যে সড়কের দুপাশে
যানবাহনের চলাচলও কিছুটা বেড়েছে এবং যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা দেখছি যে প্রায় হাঁটু সমান পানি কিন্তু আছে প্রবর্তকপুর সড়কের দুই পাশেই। এর মধ্যে এক পাশে আসলে যানবাহন চলাচল শুরু হয়েছে, ছোট ছোট রিকশায় করে পার হচ্ছেন, যদিও এগুলো বাড়তি ভাড়া আদায় করছে। এরই মধ্যে এই এলাকাটি পরিদর্শন করেছেন সেনাবাহিনীর কর্মকর্তারা যারা জলাবদ্ধতা প্রকল্পের দায়িত্বে আছেন। প্রকল্প পরিচালক তিনি জানিয়েছেন যে নগরীর হিজড়া খাল এবং জামাল খালে সেখানে 30টির মতো যে বাঁধ দেয়া ছিল জলাবদ্ধতা প্রকল্পের কাজের জন্য, সেই বাঁধগুলো অপসারণ করা হয়েছে এরই মধ্যে, এবং বাঁধ অপসারণের পরেই আমরা দেখছি যে পানির পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করেছে। এবং তিনি জানিয়েছেন যে এই জলাবদ্ধতা প্রকল্পের কাজ যেসব খালে চলছে এখনো পর্যন্ত 15 মে পর্যন্ত তারা জলাবদ্ধতা প্রকল্পের কাজ করবেন এবং এরপর পুরো বর্ষা মৌসুম যাতে ভোগান্তি না বাড়ে সেজন্য কাজ বন্ধ রাখবেন। এরই মধ্যে 95% কাজ শেষ হয়েছে বলে দাবি করা হয়েছে সিডিএর পক্ষ থেকে। সেই হিসাবে তারা আশা করছে 70 থেকে 75% যেই দুর্ভোগ সেটি হয়তো কমে আসবে। আর কিছুক্ষণ পরেই কিন্তু এই এলাকায় আসবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। তিনি এসে এলাকাটি পরিদর্শন করবেন এবং একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেসব কর্মকর্তা রয়েছে বা প্রকল্পের সাথে জড়িত যারা আছেন তাদের সাথে তিনি একটি মতবিনিময় সভা করবেন, দিক নির্দেশনা দিবেন। তবে বছরের পর বছর এই যে দুর্ভোগ থেকে মুক্তি না পাওয়া নগরবাসীর জন্য প্রায় 14,000 কোটি টাকা ব্যয়ে 3টি সংস্থা কাজ করছে, কিন্তু তারপরও জলাবদ্ধতার কমার যে সুফল সেটি যে পাওয়ার কথা চট্টগ্রাম নগরীর মানুষ সেটি কিন্তু পাচ্ছে না, যে কারণেই মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। কাজে গাফিলতি আছে কিনা, ধীরগতি আছে কিনা সেগুলো তদারকির কথা কিন্তু মানুষ বলছেন। একই সাথে আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলছি, তারা বলছেন যে এই প্রকল্পটি আসলে শেষ হওয়ার পরও এই প্রকল্প মেনটেন করার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার, দক্ষ জনবল দরকার, সেই বিষয়েও আসলে সিটি কর্পোরেশনকে এখন থেকে পরিকল্পনা করা উচিত, না হলে এই প্রকল্পে যে দীর্ঘমেয়াদী সুফল সেটা হয়তো নগরবাসী নাও পেতে পারে। জ্যোতিকা। অতিবৃষ্টির কারণে চট্টগ্রামে আজও ডুবেছে নিচু এলাকা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি আরও 4 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 195 টাকা থেকে বাড়িয়ে 199 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে। বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত সভায় ভোজ্য তেলের এই মূল্য নির্ধারণ করা হয়। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভোজ্য তেল আমদানিকারক ও রিফাইনারি মালিকরা উপস্থিত ছিলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে ভোজ্য তেলের দাম সমন্বয় করা হয়েছে। ব্যবসায়ীরা রমজান মাস থেকেই দাম বাড়ানোর অনুরোধ জানিয়ে আসছিলেন, তবে ভোক্তাদের ওপর চাপের কথা বিবেচনা করে ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী পুরোপুরি দাম না বাড়িয়ে 4 টাকার সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও সমপরিমাণ যোগ হবে লিটার প্রতি। এই শিল্পের সাথে যারা জড়িত রিফাইনার মালিকগণ, তাদের প্রতিনিধিবৃন্দ আজকে তারা আছেন, আমদানিকারকরা আমাদের সাথে আছেন, এবং এই সমন্বয় তাদের লোকসানের বোঝা লাঘবে সহায়ক হবে এবং বাজারে সরবরাহ পরিস্থিতিও আগামী দিন পুরোপুরি স্বাভাবিক হবে ইনশাল্লাহ। শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা এবং পাটের তৈরি ব্যাগ বিতরণ কর্মসূচিতে ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সরকার। সকালে সচিবালয় শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভায় এই আহ্বান জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিনর। মন্ত্রী জানান, ইতোমধ্যেই 1 লাখ ব্যাগ, জামা ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারকদের সংগঠক বিজিএমইএ। আগামী জুলাই থেকে পাইলট প্রকল্প শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। সভায় সামাজিক কর্মসূচির অংশ হিসেবে সরকারের এই উদ্যোগের পাশে থাকার আশ্বাস দেন ব্যবসায়ী নেতারা। সভা শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রত্যেক উপজেলায় 2টি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জামা, জুতা ও ব্যাগ বিতরণ করবে সরকার। পরবর্তীতে এর আওতায় আসবে মাদ্রাসা ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী 180 দিনের ভিতরে যে আমাদের প্রোগ্রামগুলো রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে, প্রথমত হলো আমাদের কোমলমতি শিশুদের ব্যাগ এবং ড্রেস বিতরণ, সেই জায়গায় উদ্যোক্তারা এগিয়ে এসছেন এবং অন্যরা যেন আগামী দিনে এগিয়ে আসে
এই সোশ্যাল রেসপন্সিবিলিটি বিশেষ করে শিক্ষা খাতে সাহায্য করার জন্য সে আহ্বান জানাচ্ছি। পদোন্নতি সহ বেশ কিছু দাবি বাস্তবায়ন এবং উপাচার্যের বিরুদ্ধে শিক্ষকদের অসহযোগ আন্দোলনের কারণে দ্বিতীয় দিনেও বন্ধ রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। সকাল থেকে শিক্ষকদের অসহযোগ আন্দোলনে ক্যাম্পাস শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতি বেশ কম দেখা যায়। বিভিন্ন বিভাগের ক্লাসরুমে ঝুলিয়ে দেওয়া হয় তালা। এর আগে মঙ্গলবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অসহযোগ আন্দোলনের ডাক দেন শিক্ষকরা। শিক্ষকদের দাবি 2 বছরের বেশি সময় তারা পদোন্নতি বঞ্চিত রয়েছেন। ইউজিসির সংবিধান দোহাই দিয়ে তাদের পদোন্নতি আটকে রাখা হয়েছে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সংবিধি অনুযায়ী পদোন্নতি ও সংবিধি বাস্তবায়নের দাবি জানিয়েছে তারা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, সমস্যার সমাধানে কাজ করছেন তিনি। ইউজিসির সাথে কথা বলে দ্রুত সমস্যা নিরসন হবে। একই সঙ্গে শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি। ক্লাসে ফিরতে আমরা প্রচণ্ড রকম উদ্গ্রীব। আসলে আমাদের শিক্ষার্থীরা জানে যে আসলে আমরা কিভাবে তাদেরকে নার্সিং করি। একজনের ক্লাস লোড থাকার কথা 2-3টা, সেখানে 8টা 10টা করে ক্লাস নিয়ে অমানসিক পরিশ্রম করি। ইউজিসির সাথে কথা বলেছি, মিটিং করেছি, তো ওনাদের যেটা প্রস্তাব আমার কাছে মনে হয়েছে এটা সুন্দর একটা প্রস্তাব। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অভিন্ন নীতিমালাটা অ্যাডপ্ট করতে হবে। তারপরেও আরেকটা সমস্যা থেকে যায়, সেটা হচ্ছে আমাদের প্রফেসর পদ নাই। তো ওনারা বলেছেন যে যেই সমস্ত প্রফেসর পদগুলো নাই সেই প্রফেসর পদগুলো ওনারা ছাড় করে দিবেন। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। নোয়াখালীর স্কুল ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলায় একমাত্র আসামি আব্দুর রহিম রনিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর 12:30টায় নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় ঘোষণা করেন। অদিতাকে ধর্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়ে বিষয়টি ধামাচাপা দিতেই তাকে হত্যা করা হয় বলে আদালতের রায়ে জানানো হয়। এর আগে 2022 সালের 22 সেপ্টেম্বর নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিজ বাসা থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতে অদিতার সাবেক কোচিং শিক্ষক স্থানীয় আব্দুর রহিম রনিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে রনি। নওগাঁয় ডাকাতি প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাত দলের 7 সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক, মোটরসাইকেল ও চার্জার ভ্যান সহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। বেলা 11:30টার দিকে নওগাঁ সদর থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নওগাঁ বগুড়া আঞ্চলিক মহাসড়কের সান্তাহার মোড়ে মঙ্গলবার রাত 3:10 থেকে 12 জন ডাকাতির বিভিন্ন সরঞ্জাম সহ অবস্থান করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের 7 সদস্যকে আটক করা হয়। পালিয়ে যায় বেশ কয়েকজন। ঘটনাস্থল থেকে একটি ট্রাক, মোটরসাইকেল ও চার্জার ভ্যান সহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। সিরাজগঞ্জে এক অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রায়গঞ্জ উপজেলার খইচালা বিলের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে লোকজন বিলে একটি গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। হজ যাত্রার 12তম দিন পর্যন্ত 96টি ফ্লাইটে সৌদি আরব গেছেন 38,000-এর বেশি যাত্রী। যাত্রাপথে এবার হজ ব্যবস্থাপনা নিয়ে বড় কোনো অভিযোগ নেই মুসল্লিদের। তবে দেশটিতে পৌঁছানোর পর এ পর্যন্ত 7 বাংলাদেশি হজ যাত্রী মৃত্যুবরণ করেছেন। হজ অফিস জানিয়েছে, ভোগান্তি কমাতে ব্যবস্থাপনায় পরিবর্তন আনার পাশাপাশি যাত্রীদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। আত্মিক শুদ্ধি অর্জনে পবিত্র হজ পালন করতে যান মুসলিম উম্মাহ। এ পর্যন্ত বাংলাদেশ থেকে হজের নির্ধারিত 96টি ফ্লাইটে সৌদি আরব গেছেন 38,000-এর বেশি হজ যাত্রী। বুধবারে 3টি ফ্লাইটে হজ যাত্রী রয়েছেন 1,195 জন।
তথ্য সেবা ও আনুষঙ্গিক সেবার মান উন্নীত করায় যাত্রাপথে হজ ব্যবস্থাপনা নিয়ে এবার বড় কোনো অভিযোগ নেই যাত্রীদের। যাত্রীরা বলছেন বাইরে গুঞ্জন থাকলেও আশকোনা হজ ক্যাম্পের ব্যবস্থাপনায় সন্তুষ্ট তারা। আসার আগে অনেক কিছু নিউজে দেখলাম, এতে আমার মধ্যে একটা ভয় ছিল যে কি হয়, কিন্তু এখানে আসার পর যথেষ্ট পরিমাণের আনসার, তারপরে পুলিশ বাহিনীর সবাই খুবই আন্তরিক এবং সবাই খুবই হেল্পফুল। খুবই আমার কাছে ভালো লাগবে এখানে ব্যবস্থাপনা, যেমন এই টয়লেট ব্যবস্থাপনা, বিছনা বেডিং, খাবার দাবার, নামাজের স্থান, উজুখানা। শুনছিলাম যে হাজিরা হজ ক্যাম্পে আসলে অনেক ধরনের বিভ্রান্তের মধ্যে পড়তে হয়, তো এবার তো ওইরকম কোনো দেখলাম না। আমাদের কোনো ধরনের অভিযোগ নাই, ইনশাল্লাহ অনেক ভালো, এখানকার পরিবেশ অত্যন্ত ভালো। তবে দেশটিতে পৌঁছার পর এ পর্যন্ত 7 জন বাংলাদেশি পুরুষ হজ যাত্রী মৃত্যুবরণ করেছেন। এদের 2 জন মদিনায় ও 5 জন মারা গেছেন মক্কায়। এছাড়া হজ অফিস জানায় নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে দেশে বিভিন্ন সময় আরও অন্তত 4 জন মারা গেছেন। বিয়ের বিষয়টা তো একটা সার্টিফিকেশন হয়, এবং যখন এটা সার্টিফিকেশন হয় তখনই আমরা সেইটার আলোকে আসলে এটা কনফার্ম করে থাকি। যার কারণে ওই বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন যে আমাদের চিকিৎসালয়গুলো রয়েছে সেখান থেকে যখন সার্টিফিকেশনগুলো ইনকামবেন্টগণ আমাদের কাছে পৌঁছান, তখনই আমরা এটা নিশ্চিতভাবে সেটাকে আমরা তালিকাভুক্ত করতে পারি। তাৎক্ষণিক চিকিৎসা সেবা সহ যাত্রীদের ভোগান্তি কমাতে এবার হজ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের কথাও জানান এই কর্মকর্তা। হজ যাত্রীগণ হজ ক্যাম্পে পৌঁছে পৌঁছা মাত্রই তাদেরকে সেখানে রিসিভ করা হচ্ছে এবং তাদের লাগেজ সহ তাদের যে মালামাল রয়েছে সেগুলো পরিবহনে সহায়তা করা হচ্ছে। সৌদি আরবে যখন আসলে একজন হজযাত্রী আমাদের তত্ত্বাবধান সম্পূর্ণ নিবিড় তত্ত্বাবধানে তারা আমাদের ইয়েতে থাকে, যার কারণে ওখানে আমাদের ডেডিকেটেড যে মেডিকেল ব্যবস্থাপনা রয়েছে, যার কারণে আমাদের কিন্তু ওখানে কেউ একজন অসুস্থ হলো বা কেউ কোন চিকিৎসা নেই সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য ওখানে থাকছে। হজ যাত্রায় শেষ 21 দিনে আরও 39,748 জন হজ যাত্রী ঢাকা ছাড়ার কথা রয়েছে। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। বারবার প্রকল্পের সময় বাড়িয়েও আলোর মুখ দেখেনি সিলেটবাসীর স্বপ্নের হাইটেক পার্ক প্রকল্প। অগ্রগতি কম হওয়ায় 2024 সালের নভেম্বরে প্রকল্পটি বাতিল ঘোষণা করা হয়। তবে নতুন করে এই অবকাঠামোকে ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহারের কথা জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী অনিল পালের। ছবিতে বিস্তারিত জানাচ্ছেন গোলজার আহমেদ। আইটি খাতে দেশি বিদেশি বিনিয়োগের সম্ভাবনা জাগাতে 2016 সালে প্রায় 336 কোটি টাকা ব্যয়ে কোম্পানিগঞ্জ উপজেলার বর্ণি এলাকায় 163 একর জায়গা জুড়ে হাইটেক পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। 2022 সালের ডিসেম্বরে কাজ শেষ হবার কথা থাকলেও বারবার সময় বাড়িয়ে কাজের অগ্রগতি হয় মাত্র 36%। এর মধ্যে 2024 সালের নভেম্বরে প্রকল্পটি বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে মুখ পড়ে আছে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের লক্ষ্যে শুরু হওয়া এ প্রকল্পটির। ইতিমধ্যে 13টি আইটি খাতের প্রতিষ্ঠান এখানে জমি বরাদ্দ নিয়ে কাজ শুরু করলেও প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় বড় লোকসানের মুখে পড়েছে তারা। এছাড়া ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় অনেক আইটি উদ্যোক্তারাও। বিনিয়োগের জন্য, প্রবাসীদের জন্য এবং যারা ফরেন ইনভেস্টর আছে তাদের জন্য একটা বিরাট অপরচুনিটি ছিল। বিভিন্ন ধরনের জটিলতার কারণে ওইভাবে ওইটা বিনিয়োগ বান্ধব হয়ে ওঠে। এটা তো ফেলে রাখা লাভ নাই, কারণ মাটি ভরাট হয়ে গেছে। এই প্রজেক্টটা যদি চালু করা যায় তাহলে এই অঞ্চলের মানুষের, বিশেষ করে সিলেট জেলার মানুষের উন্নয়ন ঘটবে। তবে বন্ধ পার্কটিকে এবার বিদেশগামী জনবলের জন্য প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে চালু করার আশ্বাস মন্ত্রীর। বললেন 100 কোটি টাকার পরিত্যক্ত ভবনকে নতুন করে কাজে লাগাতে চান তারা। বিপুল পরিমাণ লোক কর্মসংস্থানের জন্য যাবে। তো এখন যাওয়ার আগে তাদেরকে স্কিল তৈরি করার জন্য তাদেরকে ট্রেনিং, এখন আমি নতুন ট্রেনিং সেন্টার মনে হয় 2 বছর যাবে। তো এখানে পড়ে রয়েছে এই কথা, আমরা চাচ্ছি এখানে আমরা প্রশিক্ষণ দিয়ে এদেরকে ল্যাঙ্গুয়েজ কোর্স সহ স্কিল তৈরি করে এখান থেকে যাব। ব্যবসায়ীরা বলছেন সঠিক ব্যবস্থাপনা থাকলেই এখানে দেশি বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ করবে। তাই একটি যৌক্তিক সমাধান টানতে পারলে শুধু সিলেট নয়, পুরো বাংলাদেশে থেকে লাভবান হবে মন্তব্য তাদের। গুলজার আহমেদ, এখন, সিলেট। চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সকালে ফলক উন্মোচনের মাধ্যমে আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। পরে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে আধুনিক চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজ দেশের স্বাস্থ্য খাতে একটি মাইলফলক। তিনি আরও বলেন, দক্ষ, নৈতিক ও পেশাদার চিকিৎসক তৈরির
তৈরির মাধ্যমে এই প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনীর চিকিৎসা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উপকূলীয় এলাকার সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে জানানো হয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের নীতিমালা অনুসরণ করে এরই মধ্যে 50 জন বেসামরিক শিক্ষার্থীর প্রথম ব্যাচের ভর্তি সম্পন্ন হয়। 5 বছর মেয়াদী MBBS কোর্সের মাধ্যমে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবেলা, মানবিক সহায়তা এবং বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে নৌবাহিনী দেশ গড়ার ক্ষেত্রে তার দৃপ্ত স্বাক্ষর রেখে চলেছে। সেই পথ চলারই এক তাৎপর্যপূর্ণ মাইলফলক হল নেভি মেডিকেল কলেজ চট্টগ্রাম। এই প্রতিষ্ঠান কেবল নৌ সদস্যদের সন্তানদের জন্যই নয়, বরং দেশের সকল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। বৃষ্টি বাধায় পরিত্যক্ত হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যে টি-20 ম্যাচ। বন্দরনগরীতে সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি পড়তে থাকে, যে কারণে নির্ধারিত সময়ে হয়নি টস। এরপর প্রায় 2.5 ঘন্টা অপেক্ষার পরও বৃষ্টি বন্ধ না হয় ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে আছে বাংলাদেশ। ঢাকায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আবারও মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ট্রফি উঠবে কাদের হাতে। এদিকে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। এই ছিল এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।